This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দুয়ারে লোকসভা নির্বাচন আর নজরে অবশ্যই তপশিলি এবং আদিবাসী ভোট। তৃণমূলের SC/ST সেলের নেতৃত্বের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, নজরুল মঞ্চে সেই বৈঠক থেকে কি এলো, কি বক্তব্য পেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই মুহূর্তে সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। সৌরভ, একটা দেখো, 2014 এবং 19-এ SC/ST অধ্যুষিত এলাকায় বিজেপি কিন্তু ভালো ফল করেছিল। সেই বিষয়কে মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের কি স্ট্র্যাটেজি? একেবারেই তুমি ঠিকই বলেছো যে 2013 থেকে যদি আমরা দেখি পঞ্চায়েত নির্বাচন থেকে কিন্তু দেখা গেছিল যে মেদিনীপুর সহ পুরুলিয়া, বীরভূম এইসব জায়গার পঞ্চায়েতগুলিতে একটু একটু করে ভোট পাচ্ছিল বিজেপি, যেটা 2014 লোকসভা নির্বাচন, 2019-এর লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে কিন্তু বিজেপি SC/ST অধ্যুষিত অঞ্চলগুলিতে ভোট পায়। সেই জায়গা থেকে ভোট 2024-এর ভোটের একেবারে মুহুর্মুহু সময়ে সেই SC/ST কমিউনিটিকে এবার কিন্তু বিশেষভাবে রাজনৈতিক টার্গেট করলো তৃণমূল কংগ্রেস, যেখানে প্রায় 30% ভোট এবং প্রায় 9-10টি আসন কিন্তু SC/ST অধ্যুষিত, মানুষ অধ্যুষিত। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা নয়া অভিযান শুরু করলো তৃণমূল কংগ্রেস, তপশিলির সংলাপ। 15 জন করে প্রতি বিধানসভায় তপশিলি জাতি উপজাতিভুক্ত তৃণমূল কংগ্রেস কর্মী আজকে তারা এসেছিলেন নজরুল মঞ্চে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে অ্যাড্রেস করলেন। তারা মূলত এবার বাড়ি বাড়ি যাবেন, গ্রামে থাকবেন, রাত কাটাবেন। দুটো কথা বলবেন। এক, বিজেপি শাসিত রাজ্যগুলিতে SC/STরা অত্যাচারের মুখে পড়ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছেন, নরেন্দ্র মোদী কথা দিয়ে কথা রাখেননি। তিনি 15 লাখ টাকা দেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছেন। এই কথাগুলোকে বারংবার মানুষের কাছে বলবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অভিযানের নাম হচ্ছে তপশিলির সংলাপ। নিঃসন্দেহে রাজনৈতিকভাবে বেশ। সৌরভ, সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে সত্যি খেলা ঘোরাতে পারে কিনা তৃণমূল কংগ্রেস, নজরে থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে সময় কথা বলছি, ভোটের ঠিক আগে জনসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কথার বলার অপেক্ষা রাখে না। তার নাম এখনো ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু তমলুকে পৌঁছে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং গাইডের ভূমিকায়, অনেকাংশে কোট আনকোট গাইডের ভূমিকায় দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। সেখানে তিনি জনসংযোগ করলেন, বিভিন্ন মন্দিরে তিনি পুজো দিলেন এবং তাকে ঘিরে সেখানকার মানুষজনদের মধ্যে উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। সেই ছবি একবার দেখাবো আপনাদের। বর্গভীমা মন্দিরে পুজো দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেখান থেকে তিনি নন্দীগ্রামে যান। ভোটের আগে জনসংযোগের তাগিদ দেখে বলা যেতে পারে, কিন্তু তাকে ঘিরে উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। এখনো তমলুকে তার নাম ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু তাকে ঘিরে আজকে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, কিন্তু যতটা ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে ততটা আপনাদেরকে আমরা দেখালাম, কিন্তু ছবির বাইরেও বেশ কিছু ছবি থাকে, সেগুলো জানবো আমার সহকর্মী কনিষ্ক মাইতির কাছ থেকে। কনিষ্ক আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। কনিষ্ক, যা দেখালাম আমরা, দর্শকরা দেখলেন, উচ্ছ্বাস দেখলেন, জনসংযোগ দেখলেন, কিন্তু বেশ কিছু বিষয় ছবিতে দেখা যায় না, সেইগুলো তোমার কাছ থেকে জানবো। দেখো, দুপুর 12টা নাগাদ তমলুক জেলা সাংগঠনিক যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসে হাজির হন এখনও নাম ঘোষণা হয়নি সম্ভাব্য প্রার্থী তমলুক লোকসভা কেন্দ্রের অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি গাইডের ভূমিকায় দেখা গেছিল রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে। তিনি তাকে উষ্ণ অভ্যর্থনা দেন, পুষ্পস্তবক দিয়ে বরণ করেন। তার পাশাপাশি কার্যত বিজেপি কর্মী সমর্থক এবং জেলা নেতৃত্বের পুষ্পবৃষ্টিতে কার্যত তিনি ভেসে তমলুক সাংগঠনিক জেলার যে কার্যালয় সেখানে প্রবেশ করেন। সেখান থেকেই বার্তালাপ শেষ করে তিনি বর্গভীমা মন্দিরে যান, পুজো দেন এবং তারপরে সেখান থেকে সোজা চলে আসেন রাজ্য রাজনীতির পালাবদলের যে পীঠস্থান অর্থাৎ নন্দীগ্রামে। আমরা এই মুহূর্তে যে দাঁড়িয়ে রয়েছি পেছনেই এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি এবং এইটা হচ্ছে শুভেন্দু অধিকারীর কার্যালয়, বিধায়ক কার্যালয়। সেই বিধায়ক কার্যালয়তে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও দোতলায় তিনি রয়েছেন, কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং তারপরে লাঞ্চ করে হয়তো সাংবাদিক বৈঠক করবেন। সমগ্র বিষয়টা নিয়ে সকাল থেকেই যে এই যে শিডিউল, সেই শিডিউল ঘোষণার পরে যে কারণে তুমি এই শব্দবন্ধটা ব্যবহার করলে কনিষ্ক, পালা বদলের পীঠস্থান নন্দীগ্রাম, সেখানকার মানুষজনের মধ্যে কি প্রতিক্রিয়া আমি স্পেসিফিক্যালি একটু আলাদা করে জানতে চাইবো এই ক্ষেত্রে, বিশেষ করে যেহেতু জায়গাটার নাম নন্দীগ্রাম।
শুভ, একদমই যে কথাটা বললাম সেই বিষয়টাই তোমার কাছে আসছি, কারণ নন্দীগ্রামের মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কার্যত পুষ্পবৃষ্টির মাধ্যমে রেয়াপাড়া শিব মন্দির থেকে বাদ্যযন্ত্র সহকারে বাজিয়ে মন্দির পর্যন্ত নিয়ে গেছেন এবং এতদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারক কলকাতা হাইকোর্টের বিভিন্ন রায় দিতে, নজিরবিহীন রায় দিতে দেখা গেছে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রবেশ করছেন এবং তাকে দেখা প্রথম ঝলক তার মানে কনিষ্ক আর শুভজিৎ, দেখো এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা উচ্ছ্বাস কিন্তু নজরে আসছে। ভোট ব্যাংকে কতটা পড়ে সেটা তো সময় বলবে। তৃণমূল কংগ্রেসের অন্দরে সাম্প্রতিককালে যে সমস্ত বিষয়গুলো আলোচিত হয়েছে তার মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব অন্যতম। মাসখানেক আগেও এই নবীন প্রবীণ দ্বন্দ্বে তার নাম সামনে এসেছিল, দল তাকে প্রার্থী করবে কিনা সেটা নিয়ে একটা জল্পনা চলছিল, কিন্তু সেই সব কিছু জল্পনার অবসান ঘটে গিয়েছে। তার কারণ দমদম কেন্দ্রে প্রার্থী হয়েছেন ৭৬-এর সৌগত রায়। তিনি কি বললেন আমাদের প্রতিনিধিকে শোনাবো আপনাদের। আপনাদেরকে নিয়ে র্যাম্পে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভীষণ অন্যরকম একটা আবহ, এটাকে কেমন? আমার খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে যে প্রথম দিনেই প্রার্থীদের সঙ্গে মানুষের যোগাযোগ করিয়ে দিলেন, পরিচিত করে দিলেন। সিটিং এমএলএরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই সংখ্যাটা তৃণমূলে 11, বিজেপিতে 4, এটাকে কিভাবে দেখছেন? ভালোভাবে দেখছে। এমএলএ যিনি আছেন 7টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্রে তো তিনি পরিচিত থাকেন, তাকে নিয়ে নির্বাচন লড়া সুবিধে। আমরা যেসব এমএলএ জনপ্রিয় তাদেরকে দল থেকে দেওয়া হয়েছে মনোনয়ন। এবং তাহলে কি নতুন মুখ দলে নেই? নতুন মুখ হলেই তাকে দিয়ে পার্লামেন্টে দাঁড় করানো যায় না। পার্লামেন্টে দাঁড়াতে গেলে একটা ব্যাপক পরিচিতি এবং স্ট্যাচার দরকার, বা বড় স্ট্যাচার দরকার। নতুন মুখ একটা কেন, হাজার হাজার আছে, কিন্তু তারা কি প্রথমবারই লোকসভা নির্বাচনে লড়বে? জিতলে পরে আবার একটা অকাল উপনির্বাচন, সেখানে খরচ, আবার সব কিছু মিলিয়ে একটা জটিলতা। আসলে তৃণমূল এটা করতে পারে, এখানে অ্যাফোর্ড টু ডু ইট, বিকজ আমাদের অনেক বেশি এমএলএ রয়েছে। 211 এমএলএ তো ছিলই, আরও বেড়েছে 7-8টা। সুতরাং আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের এগুলোতে সরকারের স্থায়িত্বে কোনো রকম প্রভাব পড়বে না। যে লিস্টটা এলো সেখানে 28 বছরের দেবাংশুও আছেন, প্রবীণ অভিজ্ঞ সৌগত রায়ও আছেন। এটা কি নবীন প্রবীণে ভারসাম্যের রাস্তা? আমার খুব ভালো লেগেছে লিস্টটা, তার কারণ মমতা ব্যানার্জি সব ভেবেচিন্তে প্রার্থী দিয়েছেন এবং আপনি ঠিকই বলেছেন, নবীন এবং প্রবীণের মিশ্রণ আছে। নতুন ছেলে মেয়েদের যেমন দেওয়া হয়েছে দেবাংশু বা সায়নীকে, আর পুরনো লোকদের যারা 3-4 বার জিতেছে তাদেরকে রাখা হয়েছে। আমার এটা ভালো লেগেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন, বিভিন্ন রায় নিয়ে আপনারা বলেছেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় বলে মনে হচ্ছে। এবার তিনি একেবারে সরাসরি রাজনীতির অঙ্গনে, বোঝাই যাচ্ছে তার সাথে রাজনীতির যোগাযোগ ছিল। এবং তিনি যখন রায় দিচ্ছিলেন ওর মাথায় বিজেপিতে যাওয়াটা ছিল, তার ফলে ওর রায়গুলো পক্ষপাত দুষ্ট ছিল। এটা তো বলে আমরা মামলাও করেছি হাইকোর্টে। বিচারপতি পদের সুযোগ নিয়ে এসব বলতেন, তখন বিচারপতির বিরুদ্ধে কিছু বললে কন্টেম্প্ট অফ কোর্ট হবে। এখন উনি যা বলবেন তার বিরোধিতা হবে। আর দেবাংশু যাচ্ছে ওখানে বক্তৃতা করে, উনি পাগল হয়ে যাবেন 2-4 দিনের মধ্যে। দমদম কি বুঝছেন? সারা বছর তো আপনি জড়িয়ে থাকেন। ভালো ভালো কর্মীদের দেয়াল লেখা 50% হয়ে গেল 1 রাত্রির মধ্যে। আর এবারে চোখ রাখি সন্দেশখালী কাণ্ডের দিকে আবারও, কারণ শাহজাহান ঘনিষ্ঠ 3 জনকে এর আগে অ্যারেস্ট করা হয়েছে, জিয়াউদ্দিন সহ 3 জন, আরও 3 জনকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে। কী কী জানা যাচ্ছে আর কী কী তথ্য পাওয়া যাচ্ছে এক্ষেত্রে কথা বলবো সুজয় পাল, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুজয়। এই ঘটনার তদন্তে নেমে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং ডিজিটাল এভিডেন্স বা ডিজিটাল ডেটার উপর ভিত্তি করেই যাদের নাম উঠে আসছে তাদেরকেই তলব করা হয়েছে। গতকাল যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তারা সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে সিবিআই, এবং সেই সূত্রেই মোবাইলের বিভিন্ন ফুটেজ এবং তার পাশাপাশি তাদের মোবাইলের লোকেশন সেটা দেখে তারা জানতে পেরেছেন যারা যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, সেই অনুযায়ী 3 জনকে তলব করা হয়েছে। এবং
এদের মধ্যে একজন এখনো পর্যন্ত হাজিরা দিয়েছেন এবং তারকে জিজ্ঞাসাবাদ করা চলছে এবং কি কারণে কার নির্দেশে সেখানে তারা গিয়েছিলেন, কেনই বা এটি অফিসারদের উপর হামলার ঘটনা ঘটানো হলো, নির্দেশটা কি শুধু শাহজাহানের তরফ থেকে ছিল নাকি অন্য কেউ নির্দেশ দিয়েছিল লোকবল জড়ো করে এটির উপর হামলা করার, চড়াও করার, এই বিষয়গুলি তারা তদন্ত করে দেখতে চান এবং যারা যে সমস্ত অস্ত্র নিয়েছিল অর্থাৎ ইট, বাঁশ, এগুলি কি আগে থেকেই জড়ো করা ছিল বা সেটা কি একটা আগাম পরিকল্পনাই তারা করে রেখেছিলেন কোনো আশঙ্কা থেকে, সেই সমস্তগুলোই তারা জেরা করে জানার চেষ্টা করছেন। তদন্তে সহযোগিতা না করার অভিযোগে গতকাল 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এরপরেও যদি তদন্ত কেউ সহযোগিতা না করে তাহলে আবার গ্রেফতারের পথেই যাবে বলে সূত্রে খবর। ধন্যবাদ সুজয়। আপনারা ছিলেন সেদিন ছিলেন আপনারা ঘটনাস্থলে? কোথায় ঘটনাস্থলে ছিলাম না সেদিন, আমি গিয়ে ওখানে বলবো কি প্রশ্ন করেছিল, কেন ডেকেছে সেটা আমরা সেখানে জানবো, তারপর প্রশ্ন উত্তর। শেখ শাহজাহান কি হামলা চালাতে বলেছিল আপনাদের? শেখ শাহজাহান কোন নির্দেশ দিয়েছিল আপনাদের? আপনার মেয়ে কালকে সিবিআই এর নোটিশ ছিঁড়ে ফেলেছিল আপনাদের, ওটা আমাদের ভুল বলেন কেন? আচ্ছা একটা কথা, শেখ শাহজাহান কি হামলা চালাতে বলেছিল? আপনার কথা হয়েছিল ওই দিনকে? লোকসভা ভোটের আগে আরও প্রকট রাজ্যের উচ্চশিক্ষার বেহাল ছবি। রাজ্যের 31টি বিশ্ববিদ্যালয় ভিসির পদের মেয়াদ শেষ। ভ্যানিশ মোডে যাদবপুর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। গোটা রাজ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবস্থা একেবারে তলানিতে। একাধিক বিশ্ববিদ্যালয় বন্ধ, পড়ুয়া ভর্তির প্রক্রিয়া। রাজ্যপাল সংঘাতের জেরে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান সূত্র এখনও অধরা। বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ সম্পূর্ণ ব্যাহত, বারবার পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে মামলার শুনানি। রাজ্যপাল দ্বারা নিযুক্ত কার্যকারী উপাচার্যরা কোথাও কোথাও কাজ চালিয়ে যাচ্ছেন, তবে দীর্ঘদিন ধরে এই দৈনন্দিন কাজে বাধা পাচ্ছে বিশ্ববিদ্যালয়। রয়েছে তাদের তো টার্ম শেষ হয়ে যাচ্ছে। বর্তমানে উচ্চশিক্ষা ব্যবস্থা একটা খারাপ হাল হতে চলেছে, যেটা রাজ্যপালের একটা ভিসিদের টার্ম শেষ, তারপরও তারা কি করে ওই পরিযায়ী ভিসিরা, অনুপ্রবেশকারী ভিসিরা কি করে যাচ্ছেন আমি জানি না। আমি কোর্টের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি মহামান্য সুপ্রিম কোর্টের, এবং আশা করি সামনেই কোর্টের ডেট উঠবে। আশা করছি আমাদের এমনি অলরেডি আমাদের কোর্ট আমাদের পক্ষের একতরফা এক ধাপ রায় দিয়েছেন, তো আশা করছি পুরো খুব শিগগিরই আমাদের পক্ষে রায়টা আসবে, তখন এর বিহিত বা বিচার হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য আপনাদেরকে শোনালাম, আর এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওম প্রকাশ মিশ্রর বক্তব্য শোনাবো। আমাদের মূল কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে উচ্চ শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং আজকে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তার মূলে রয়েছে আমাদের মাননীয় চ্যান্সেলর, যিনি পশ্চিমবঙ্গের গভর্নরও বটে, তার একতরফাভাবে, অনৈতিকভাবে, বেআইনিভাবে নানাবিধ কার্যাবলী, যার অন্যতম হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলিতে তথাকথিত অথরাইজড ভাইস চ্যান্সেলরদের নিযুক্তি। রাজস্থানের জয়সালমেরে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান। প্রশিক্ষণ চলার সময় ভেঙে পড়ে LCA তেজস যুদ্ধবিমান। শেষ মুহূর্তে বেরিয়ে গিয়ে প্রাণরক্ষা পাইলটের সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান এই প্রথম ভেঙে পড়ল। 23 বছরে এই প্রথম দুর্ঘটনার কবলে তেজস। কেন দুর্ঘটনা, তদন্ত শুরু বায়ুসেনার। ছবি দেখাচ্ছি আপনাদের। শেষ মুহূর্তে প্রাণরক্ষা পাইলটের ভেঙে পড়ল তেজস। 23 বছরে এই প্রথম দুর্ঘটনার কবলে তেজস।